প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়ান শট সাজেশন ক্লাসে। এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব। দেখো, তোমাদের হচ্ছে 24 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং 31 তারিখে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তো এই দুইটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হিসাব বিজ্ঞানে অনেক বেশি মার্ক। তার মানে হিসাব বিজ্ঞানে ভালো করতে হলে তোমার কিন্তু অবশ্যই ওদের প্যাটার্নটা বুঝতে হবে। হ্যাঁ, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি আইডিয়া না থাকে এবং তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ না করো, তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 25 মার্কের অ্যাকাউন্টিং, এখন তোমার অ্যানালাইসিস করে বের করতে হবে যে এই 25 মার্কের মধ্যে কত মার্ক এমসিকিউ থেকে আসতেছে, কত মার্ক হচ্ছে তোমার ম্যাথ থেকে আসতেছে, থিওরি থেকে কত মার্ক হচ্ছে ম্যাথ থেকে। এই বিষয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব, যেটা তোমাদের সময় আসার একটা সম্ভাবনা আছে। তো যারা যারা যুক্ত হয়েছে শুরুতে আমাকে একটু এনশিওর করো সবকিছু ঠিকঠাক কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। এবং কাইন্ডলি যারা যারা যুক্ত হয়েছে ক্লাসে সবাই লাইভটি শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, যাতে সবাই ক্লাসটি করতে পারে শুরু থেকে, ঠিক আছে? এবং যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা অবশ্যই ক্লাসটি করবা। এখন অনেকে আমরা হতাশ হয়ে যাই, এখন পর্যন্ত হচ্ছে যতগুলো ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে, অনেকেরই টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকের টার্গেট ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হয়তো রেজাল্ট আসে নাই বা ভালো করতে পারে না, এই জন্য কিছুটা হলো হতাশ, ঠিক আছে? তো হতাশের কিছু নাই ভাই, দিন শেষে তোমার জন্য যেটা পারফেক্ট, যেই জায়গা তোমার জন্য বেস্ট হবে, আল্লাহ তোমাকে সেখানে চান্স পাওয়াবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের সাথে তরিকুল যুক্ত হয়েছে। তরিকুল আমাকে মেসেজ করছিল যে আমাদের রাজশাহীর জন্য কোনো ক্লাস দিবেন কিনা। অনেকদিন যাবো তোমাদের কোনো ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে না পেজে, ইনশাল্লাহ আজকে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ একটা রুটিন প্রকাশ করে দিব। এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দুইটা সাবজেক্টের ক্লাসেই থাকবে। হোপফুলি তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ, বিশেষ করে আপকামিং এক্সামগুলোর জন্য রাজশাহী এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো সাউন্ডটা ঠিক আছে? এই তরিকুল যুক্ত হয়েছে আমাদের সাথে, জয় যুক্ত হয়েছে আমাদের সাথে। আমাকে একটু ইনশিওর করে সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিক থাকলে সবাই কাইন্ডলি একটা করে শেয়ার মারো, সবাই লাইভে একটা রিয়াকশন দাও এবং একটা করে শেয়ার করে দাও, জাস্ট একটা করে শেয়ার করে ডান লিখে দাও, ঠিক আছে? আবু সাইদ লিমন আমাদের সাথে যুক্ত হয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওকে, দ্রুত ফার্স্ট প্রত্যেকেই আমরা এখন এই ক্লাসটি শুরু করে দিব। যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই একটা করে জাস্ট শেয়ার করে একটু ডান লিখো, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ কি জানো? কারণ তোমার এখন বেসিক ক্লিয়ার, তুমি অনেকদিন যাবত প্রায় 4 থেকে 5 মাস যাবত প্রিপারেশন নিতেছো, আরো বেশি সময় ধরে, এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিছো, আর অনেক ইউনিভার্সিটির পরীক্ষা দিছো, তার মানে তোমার বেসিক ক্লিয়ার আছে, ঠিক আছে? তো দেখো, এখন তোমার কিন্তু অবশ্যই একটু গুছিয়ে পড়তে হবে, একটু অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে? শুভ কুমার কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এই জন্য কাইন্ডলি সবাই একটা করে শেয়ার করে দেয়, যাতে সবাই ক্লাসটি করতে পারে, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই যাতে ক্লাসটি করে উপকৃত হতে পারে। এটাই আমি চাই। আর বিশেষ করে যদি কারো কোনো প্রশ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে, তাহলে করতে পারো। এবং মনে রাখবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা অনেকটা ইজি, এবং লাস্ট ইয়ারে ডিউ থেকে অনেক প্রশ্ন রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট যে তুমি গুছিয়ে প্রিপারেশন নিতে পারতেছো না কিনা, এবং এই জন্যই হয়তো আগের পরীক্ষাগুলো তেমন একটা ভালো হয় না, তুমি বুঝতে পারো না প্যাটার্নটা কেমন এবং কি করতে হবে, এই জন্য, ঠিক আছে? তো এখন থেকে যদি আমরা একটু গুছিয়ে পড়তে পারি, ইনশাল্লাহ সামনের এক্সামগুলোতে ভালো করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা ফুল মার্ক ইনশিওর করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? একটু ফার্স্টলি সবাই শেয়ার করে দেই। ওকে, আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাব। তো দেখো, প্রথমেই আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস এর প্রশ্ন। দেখো, এটা হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে। বলে রাখি, আমি আজকে অ্যানালাইসিস করব মূলত, এবং তোমাদেরকে দেখাই দিব যে কোনগুলো পড়তে হবে। তো এখানে প্রথমত পণ্যের ক্রয় বিক্রয় হিসাব নামে একটা টপিক আছে, এটা থেকে তোমার 3 থেকে 4টা এমসিকিউ আসবেই, এটা থেকে 3 থেকে 4টা এমসিকিউ আসবে। এবং বিশেষ করে এখানে মুনাফার হারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে মুনাফার হারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং মুনাফার হারটা তোমরা যদি না পারো, এটা আমি শেখাই দেবো ইনশাল্লাহ। আমাদের পেড বেসে ক্লাস চলতেছে, আর সামনে কিন্তু গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে তোমার একটা সুযোগ আছে, ঠিক আছে? শেষে কিন্তু অনেকগুলো সিট গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে, একটা গ্রেট অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি, হতাশ হওয়ার কিছু নেই। দিন শেষে যেটা বেস্ট তোমার জন্য পারফেক্ট, সেটা তুমি পাবেই। যারা পরিশ্রম করছো, যতটুকু পরিশ্রম করছো তার রেজাল্ট তুমি পাবেই, ঠিক আছে? ওকে, তো দেখো, আমি যদি একটু দেখি কোশ্চেনগুলা প্রথমেই,
পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে আসছে এবং এই প্রশ্নটা কিন্তু চাইছে কি বিক্রয় মূল্য, একদম বেসিক থেকে আসছে। তো বিক্রয় মূল্যটা আমরা বের করতে পারি কিনা। দেখো এখানে হচ্ছে ক্রয় মূল্য আছে 45,000 টাকা এবং যেটি বলছে বিক্রয় মূল্যের উপরে 25% হারে মুনাফা ধরলে বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে। এখন এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, মুনাফার হারটা কার উপরে বলছে। দেখো মুনাফার হার বলছে কার উপরে, মুনাফার হার বলছে বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে। বাট বিক্রয় মূল্য কি দেওয়া আছে, বিক্রয় মূল্য কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। তো দেওয়া আছে কি ক্রয় মূল্য কত টাকা, 45,000 টাকা। তার মানে ক্রয় মূল্য 45,000 টাকা, মুনাফার হার আমরা প্রত্যেকে জানি বিক্রয় মূল্যের উপর 25 হইলে ক্রয় মূল্যের উপর কত হবে, ক্রয় মূল্য বা ব্যয়ের উপর হবে বেশি, 33.33%, 33.33% হবে ক্রয় মূল্যের উপরে বা ব্যয়ের উপরে। কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে, বাট বিক্রয় মূল্য কি আছে, নাই, আছে কি ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর 33.33%, একটা সিকোয়েন্স লিখে দিয়েছিলাম এবং সবাই এটা পারি জানি, আর না পারলে ওইটাও আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো দেখো এই 33.33 মানে হচ্ছে 1/3, এই শর্টকাট ট্রিক্সগুলো আমি শিখাইছি। পার্সেন্টেজের যত পার্সেন্টেজ আছে তুমি 1 সেকেন্ডে বের করতে পারবা, যত কঠিন পার্সেন্টেজ। এটা দুইটা ভিডিও আমি অলরেডি তৈরি করে গ্রুপে আপলোড দিয়েছি, ওই দুইটা দেখে নিবা। দেখো 1/3 তার মানে এখানে 15,000 টাকা আসে মুনাফার, এই 33.33 মানে 15,000 টাকা। ক্যালকুলেটর ছাড়া তুমি কিন্তু 1 সেকেন্ডে বের করতে পারবা। এখন এখানে ক্রয় মূল্য আছে 45,000 টাকা, বা ক্রয় বা মোট ব্যয় 45,000 টাকা, এটার সাথে যদি মুনাফাটা আমরা যোগ করি তাহলে দেখো এই 60,000 টাকা বিক্রয় মূল্য আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে বিক্রয় মূল্য বের করে ফেললাম 60,000 টাকা। কত টাকা, বিক্রয় মূল্য বের করলাম 60,000 টাকা, ঠিক আছে। ক্রয়ের সাথে জাস্ট মুনাফাটা আমরা যোগ করে দিচ্ছি, তাহলে বিক্রয় মূল্য বের হয়েছে 60,000 টাকা। বুঝতে পারছি কিনা, ক্লিয়ার, এটা বুঝতে পারছি। তাহলে এই যে ক্রয় মূল্যের সাথে জাস্ট মুনাফাটা যোগ করবা, তাহলে পেয়ে যাবো তুমি বিক্রয় মূল্য। এখন মুনাফার হার দেওয়া আছে ক্রয় মূল্যের উপরে, বাট ধরতে হবে কার উপরে, বিক্রয় মূল্যের উপর, কারণ ক্রয় মূল্যের টাকা দেওয়া নাই কে। এখন এই সিকোয়েন্সটা যারা না পারি না বুঝি তাদের কি করতে হবে ভাইয়া, তাদের দুইটা মেথড আছে। বিক্রয় মূল্যের উপর থাকলে মুনাফার হার বিয়োগ প্রক্রিয়া, আর ক্রয় মূল্যের উপর থাকলে যোগ প্রক্রিয়া। সেম ভাবেই তুমি যদি এটা করো, মনে করো পার্সেন্টেজটা জানো না, সিকোয়েন্সের বাইরে থেকে আসছে, তখন বিয়োগ প্রক্রিয়া, যেহেতু বিক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে, তার মানে উপরে 25 আর নিচে কত 75, এই দ্যাটস ইট। এভাবে করলেও দেখবা তোমার অ্যামাউন্ট এই যে মুনাফা 15,000 টাকায় আসবে, তখনও মুনাফা কিন্তু এই 15,000 টাকায় আসবে, ঠিক আছে। তো দুইটা সিকোয়েন্সে দেখাই দিলাম, এই দুইটা সিকোয়েন্স তুমি অ্যাপ্লাই করে ইনশাল্লাহ ইজিলি মুনাফার হারটা বের করতে পারবা। সো সবাই বুঝতে পারছি। তো আজকের ক্লাসে কিন্তু আমরা অবশ্যই প্রশ্নগুলো অনেক বেশি অ্যানালাইসিস করব এবং এমনভাবে অ্যানালাইসিস করব তুমি সহজেই বুঝতে পারবে আসলে কোন টপিক থেকে কোশ্চেন আসছে এবং কয়টা করে আসছে এবং তোমাদের সময় কেমন প্রশ্ন আসতে পারে। তুমি অনেক ইফোর্ট দিচ্ছ, বেসিক ক্লিয়ার, কিন্তু তুমি বুঝতেছো না যে প্যাটার্ন কেমন, কোন চারটা থেকে কোশ্চেন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কমনও পাবে না, ভালোও করতে পারবে না। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এবং এই বছর যতগুলো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে সব কোশ্চেন ছিল কনসেপচুয়াল, তার মানে বেসিকে তোমার বস থাকতে হবে, বস, ঠিক আছে, বস হতে হবে বেসিকে। এখন এই যে ক্লাসটা আমরা নিচ্ছি এবং আরো 10 দিনের ক্লাস দেবো ফ্রিতে, এই ক্লাসগুলোতে তুমি কিন্তু এটা বুঝতে পারবা যে রাবির জন্য আসলে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কি পড়া লাগবে, এবং এটা আমরা কিন্তু তোমাদেরকে দেখাই দিব, পড়াই দিব, বুঝাই দিব, ঠিক আছে। এই জন্য রেসপন্স করতে হবে, বন্ধুদেরকে বলতে হবে। ওকে, যারা যারা 60,000 টাকা আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে ভাই পণ্যের ক্রয় বিক্রয় হিসাব এই টপিকটা সুন্দর করে 3 স্টার দাও, 3টা স্টার দাও, কারণ এই টপিক থেকে তোমার কিন্তু 3 থেকে 4টা এমসিকিউ আসবে। একটা যদি মুনাফার হার থেকে আসে, 3টা তোমার বিশেষ করে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মুনাফার সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য অথবা প্রারম্ভিক মজুত পণ্য, এই টার্মগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই প্রশ্নটা আবার থিওরি থেকে আসছে। দেখো এটা রাবির একটা প্রশ্ন, একদম ডিরেক্টলি কোম্পানি ব্যবসা থেকে আসছে, ঠিক আছে। তো এই যে কোম্পানি ব্যবসা থেকে তোমার প্রশ্ন আসতেছে, তারপর পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে কোশ্চেন আসতেছে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসতেছে, এই বিষয়গুলা জানা লাগবে, ঠিক আছে, এই বিষয়গুলোতে জোর দেওয়া লাগবে। ওকে, তার মানে ভাইয়া এই যে উদ্ধৃত পত্র মানে কি, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই যে উদ্ধৃত পত্র অথবা লাভ ক্ষতি হিসাব প্রস্তুতের জন্য 1994 সালের কোম্পানি আইন কত, 1994, তার মানে এই যে 1994 সালের কোম্পানি আইনের কোন তফসিলে এর নির্দেশনা কি করা হয়েছে। এখন তফসিল নাম্বার কত, জাস্ট এটা হচ্ছে তুমি মুখস্থ করে ফেলবা, এটা তো এছাড়া আর কিছু করার নাই। তো দেখো ম্যাথের পাশাপাশি থিওরিতে কিন্তু আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। তার মানে এটা হবে কি বলতো, তফসিল 11 অথবা টেবিল 11, ঠিক আছে, তফসিল 11, তফসিল 11, ঠিক আছে, তফসিল 11, বুঝতে পারছি।
ওকে, যারা যারা যুক্ত হয়েছি, যারা যারা নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেকে একটু লাইভটি শেয়ার করে দেই, যাতে তোমার বন্ধু বান্ধব যারাই আছে প্রত্যেকে ক্লাসটি করতে পারে। এবং তোমাদের হাতে যে সুযোগগুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ সামনে জিএসটি আছে, এই বিশ্ববিদ্যালয়তে ভালো করতে হলে কিন্তু জাস্ট পড়াশোনার সাথে থাকতে হবে। আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি এগুলো সঠিকভাবে মানতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করলে দেখবা যে তোমার জন্য অনেকটা ইজি হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঐশী লিখছে ডি নাম্বার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা চলে যাব এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমার থিওরি থেকে আসছে, এবং এটাও কোন চ্যাপ্টার থেকে আসছে? এটাও আসছে হচ্ছে তোমার কোম্পানি ব্যবসা থেকে। এই ক্লাসে আসছে, এটা মনোযোগ দিতে হবে। আমি শেষে জিজ্ঞেস করবো, বলো তো কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন সলভ করলাম? কারণ এটাই খেলা ভাই, তুমি যদি এটা ধরতে না পারো আলটিমেটলি কোনো লাভ নাই। তো এই জন্য জানতে হবে যে আসলে কোন চ্যাপ্টারটা আমি গুরুত্ব দিব, এবং আজকে ক্লাস করলে তুমি নিজে বুঝতে পারবা যে আমার কোন চ্যাপ্টার পড়া লাগবে, কোন চ্যাপ্টার পড়লে আমি কমন পাবো। ঠিক আছে, তো দেখো এই যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ দেখানো হয় কোথায়? আমরা জানি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এটা দেখানো হয় সংগৃহীত আয় বিবরণীতে, এবং এই সংগৃহীত আয় বিবরণী আরেকটা নাম হচ্ছে জমাকৃত মুনাফা। এটার আরেকটা নাম হচ্ছে কি জমাকৃত মুনাফা। এই সংগৃহীত আয় বিবরণী আরেকটা নাম হচ্ছে জমাকৃত মুনাফা অথবা সংগৃহীত মুনাফা। ঠিক আছে, কোথায় কষ্ট করলেন ভাই? জমাকৃত মুনাফা অথবা সংরক্ষিত মুনাফা। তার মানে ভাইয়া এই অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, তারপর আমরা নিট মুনাফা, তারপর আমরা সঞ্চিতগুলা, তারপরে যে সঞ্চিত আমরা বিভিন্ন তহবিল স্থানান্তর করতেছি সংরক্ষিত মুনাফা থেকে, এইগুলা আমরা দেখাই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। এবং মাঝে মাঝে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণীতে কি করি, এই শেয়ার হোল্ডারদের মাঝে মাঝে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণীতে দেখাই। শেয়ার হোল্ডারদের এই যে সত্ত্ব বিবরণীতে আমরা কি করি, এই সত্ত্ব বিবরণীতে আমরা এগুলা প্রদর্শন করি অথবা লিপিবদ্ধ করে থাকি। গট ইট অর নট? শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণীতে লিপিবদ্ধ করে থাকি। ভাইয়া বিগত সালের প্রশ্ন কি আসে? শাহরিয়ার নাফিস, হ্যাঁ ভাই বিগত সালের প্রশ্ন আসে, তবে অনেক বেশি আসবে না, তুমি 10%-এর মতো কোশ্চেন রিপিট হতে পারে। তবে তোমরা রাজশাহীর জন্য ভাইয়া পুরা অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু অনেকটা প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে। তবে দিন শেষে তোমার এটা ইম্পর্টেন্ট যে তোমার বেসিক কতটুকু ক্লিয়ার। ঠিক আছে, এই যে যারা ক্লাস করতেছেন ভাই দেখেন, আপনি যদি নিজে এফোর্ট না দেন, নিজে ট্রাই না করেন, তাহলে কি হবে? একটু রেসপন্স করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং অনেকে আসি ভয়ে কমেন্ট করি না, ভুল হোক কিন্তু চেষ্টা করতে হবে। এই যে সুবর্ণ বিশ্বাস সবাই মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে কি এই প্রশ্নটা কি পারবো কি না বলো? দুইটা আমরা কোম্পানি ব্যবসা থেকে পেলাম, একটা পেলাম পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনটা দেখো, সুন্দর একটা প্রশ্ন, এবং এই কোশ্চেনটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলি, কারণ আমরা মুখস্থ করে আসছি যে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় কম দেখানো হয়। ঠিক আছে, এখন এটাকে কার্ড আনসার হিসাবে দিয়ে দেই। এখন তুমি একটু ট্রাই করো যে এটা আসলে কি হবে। এটা আমি সলভ করে দিচ্ছি না, একটু সময় নিচ্ছি, দেখি তোমরা কে কে আনসার করতে পারো। এটা সবাই আনসার করো, যে সবার আগে আনসার করতে পারো তার জন্য গিফট আছে। ঠিক আছে, সবার আগে আনসার করো, ট্রাই করো, দেখি অ্যাটলিস্ট ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই করো। এটা সবাই পারবা, আমি জানি এই কোশ্চেনটা সবাই পারবা। হ্যাঁ, জিএসটির জন্য মাস্ট ক্লাস করাবা, কেন না? এতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছি, বাট রিয়াকশন হচ্ছে মাত্র কত জানো? রিয়াকশন হচ্ছে 32। কেন ভাই এতটা কিপ্ট হলে হয় কমার্সের শিক্ষার্থীরা? এই যে মেহের ইসলাম 4 বি নাম্বার আনসার করছো, চিন্ময় রয় বি নাম্বার আনসার করছো, আফরোজা হচ্ছে আমাদের পেট বেসের শিক্ষার্থী তাই না, এ নাম্বার আনসার করছে, হ্যাপি আক্তার বি, তামান্না বি। এই যে তোমাদের মধ্যে একটা কনফিউশন, আসলে এ হবে নাকি বি হবে, একটু ভেবে চিন্তে আনসারটা দেওয়ার ট্রাই করো তো দেখি, একটু ভাবো, একটু ভাবো, একটু ভেবে তারপর আনসার দাও। যারা এ নাম্বার আনসার করতেছি বা বি নাম্বার আনসার করতেছি, কারণ আমি বলে দিচ্ছি না, দেখি যে আসলে কে কার্ড আনসার দিতে পারো ফার্স্ট।
মাশাআল্লাহ, অনেকে এ নাম্বার, অনেকে বি নাম্বার। আর কয়েকজন অ্যান্সার নিব। ওকে, এবার বলো কারা কারা কার্ড আনসার দিতে পারছো। ভাই পড়াশোনাটাকে এনজয় করতে হবে, ঠিক আছে? আনসার বলবো এখনই, তার আগে রিয়াকশন দাও। যারা যারা লাভ রিয়াকশন দেই নাই, হ্যাঁ, বা যে কোনো রিয়াকশন দেনে লাইভে রিয়াকশন দাও, ঠিক আছে? এই পোস্টটা একটা করে রিয়াকশন দাও, দেন আমি আনসারটা বলতেছি। ওকে, তো দেখো রিয়াকশন ডান হয়েছে, নাহলে আনসার বলবো না। ফার্স্ট দাও, রিচ বাড়াও ভাই। ওকে, সো অনেকে আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আনসার করছে একটা ক্লাব তোমাদের জন্য, বিকজ সবাই চেষ্টা করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আনসারটা বের করতেছি। বলছে প্রথম বছর মূলধন কম দেখানো হয়। এখন দেখো ভাইয়া, মূলধন কম দেখানো হয়, প্রথম বছরের মূলধন কম দেখানো হয় অবচয়ের কোন পদ্ধতিতে, এটা বলছে না? তাহলে আমরা একটু যদি অ্যানালাইসিস করি, সরল রৈখিক পদ্ধতি তোমরা সবাই জানো, এই সরল রৈখিক পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি থাকে? প্রতি বছর সমান থাকে। ধরো 5,000 হইলে প্রতি বছর 5,000ই থাকবে। তার মানে সরল রৈখিক পদ্ধতি প্রতি বছর সমান থাকে অবচয়। আর অন্য যত পদ্ধতি আছে, মনে করো ক্রমহ্রাসমান অথবা দ্বৈত জের পদ্ধতি, ক্রমহ্রাসমান অথবা দ্বৈত জের পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে প্রথম বছর অবচয় বেশি থাকে, এটা আস্তে আস্তে কি করে? কমে। এটা আস্তে আস্তে কমে। এখন এই অবচয়টা মূলত কি বলতো? অবচয়টা মূলত একটা ব্যয়। অবচয় মূলত হচ্ছে কি? ব্যয়। অবচয় মূলত হচ্ছে একটা ব্যয়। বলছে কোন বছরে মূলধন কম দেখানো হয়? মূলধন কম দেখানো হয়, এই দেখো, এই দ্বৈত জের বা ক্রমহ্রাসমান জের, ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বৈত জের পদ্ধতি, এই পদ্ধতিতে অবচয় প্রথম বছরে কি থাকে? প্রথম বছরে বেশি থাকে। তার মানে অবচয় যেহেতু একটা ব্যয়, ব্যয় যদি বেশি হয় তাহলে তোমার মুনাফা কি হবে? এই ব্যয় যদি বেশি হয় তাহলে মুনাফা কি হবে? ব্যয় বেশি হলে মুনাফা কি হবে? এই মুনাফা হচ্ছে কম হবে। এবং মুনাফা যদি কম হয় তখন মূলধন অথবা মালিকানার সাথে কি হবে? কম হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্রমহ্রাসমান বা দ্বৈত যে এই মেথডগুলোতে অবচয় প্রথম বছরে বেশি দেখানো হয়। অবচয় ছিল একটা ব্যয়, অবচয় যেহেতু বেশি দেখানো হচ্ছে, অবচয় ব্যয়, তাহলে মুনাফা কি করবে? কম দেখাবে। আর মুনাফা কম হলে মূলধনে কি হবে? কম হবে। তার মানে ভাইয়া কোন পদ্ধতিতে মূলধন কম দেখানো হয়? এটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি, অথবা প্রশ্ন আসতে পারে ক্রমহ্রাসমান পদ্ধতি। দ্বৈত জের না থাকলে আমরা ক্রমহ্রাসমান পদ্ধতি এটাকে কার্ড আনসার হিসাবে নিব। তার মানে আমরা যারা হচ্ছে ভাইয়া পুরা দ্বৈত জের অথবা ক্রমহ্রাসমান আনসার করছি, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা হচ্ছে আমরা এখন পর্যন্ত এ নাম্বার আনসার করছি, তাদের হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আসলে এক্স্যাক্টলি কোনটা কারেক্ট হবে এবং কোনটা কারেক্ট হবে না। এটা হয়তো তোমাদের কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা সবাই বুঝতে পারছি। বি হবে, র্যাপসে পড়ছি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের জিহাদ আহমেদ এ নাম্বার আনসার করছো, ঐশী থেকে শুরু করে প্রত্যেকে কার্ড আনসার দিতে পারছে ভাইয়া পুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। শোনো, এই ক্লাস কিন্তু হচ্ছে চলমান থাকবে, আমরা জাস্ট হচ্ছে শুরু করলাম মাত্র তোমাদের জন্য। ইনশাল্লাহ রেগুলার ক্লাস নিব, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা এডুকেশন টিম একদম তোমাদের সাথে থাকবো শেষ পর্যন্ত, কোনো টেনশন নাই, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখবা, দিন শেষে তুমি যতটুকু পরিশ্রম করছো, আল্লাহর উপর বিশ্বাস রাখবা, তোমার চান্স হবেই। এবং যতটুকু পরিশ্রম করছো তার রেজাল্ট আসবেই আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নাই। জাস্ট নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, এতটুকুই। এটা তোমাকে আমি বলতেছি, এবং এতটুকু বিশ্বাস, এতটুকু ভরসা নিজের সৃষ্টিকর্তার উপর রাখো, ঠিক আছে? হতাশ হও না, দিন শেষে তোমার জন্য যেটা বেস্ট সেটা তুমি পাবা। রবিউল ইসলাম, হ্যাঁ এটা অ্যাডমিশনের ক্লাস ভাইয়া। তাহলে এই কনসেপ্টে সবার ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? অবচয় প্রতি বছর সমান থাকে, ইকুয়াল থাকে, বা অবচয় প্রথম বছরে কম দেখানো হয়, এটা হচ্ছে সরল রৈখিক মেথডে। আর অন্যান্য যত মেথড আছে, ক্রমহ্রাসমান, দ্বৈত জের, উৎপাদনের একক এবং বর্ষের সংখ্যার সমষ্টি, প্রত্যেক মেথডে প্রথম বছরে অবচয় বেশি থাকে, আর সরল রৈখিক সমান বা কম থাকে। তার মানে অবচয় ব্যয়, ব্যয় যদি বাড়ে তাহলে মুনাফা কমবে, আর মুনাফা কমলে তোমার হচ্ছে কি? মূলধন কমবে, ঠিক আছে? এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখি, এটা কে সলভ করতে পারো? যা সমন্বয়ের বেসিক ক্লাস যারা আমারটা করছো, তাদের এটা সলভ করতে কোনো সময় লাগবে না, আমি তাদেরকে বিশ্বাস করি। কিভাবে? দেখো, অগ্রপ্রদত্ত, এই অগ্রপ্রদত্ত ব্যয় সমন্বয় করা না হলে, এই যে না, এই বিষয়টা যদি মাথায় থাকে, ঠিক আছে? এই অগ্রপ্রদত্ত মানে হচ্ছে অগ্রিম ব্যয়, অগ্রপ্রদত্ত মানে হচ্ছে কি? অগ্রিম ব্যয়, অগ্রপ্রদত্ত মানে হচ্ছে অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় কি? একটা সম্পদ হিসাব, অগ্রিম ব্যয় কি? একটা সম্পদ। তাহলে সমন্বয় করলে কি হবে এটা আমরা আগে দেখব। সমন্বয় যদি আমি করি তাহলে কি হবে? সমন্বয় করলে আমার হবে ভাইয়া যে তোমার ব্যয় বৃদ্ধি পাবে,
সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি পাবে, আর এখানে সম্পদ কি করবে, সম্পদ হ্রাস পাবে। ব্যয় বৃদ্ধি পাবে আর সম্পদ কি করবে, সম্পদ হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, এখন না করলে কি হবে, না করলে তখন উল্টা হয়ে যাবে, তখন সম্পদ বৃদ্ধি পাবে, তখন সম্পদটা বাড়বে, তখন সম্পদটা বৃদ্ধি পেয়ে যাবে এবং তোমার হচ্ছে ব্যয়টা হ্রাস পাবে, ব্যয়টা তখন হ্রাস পেয়ে যাবে, ব্যয়টা তখন হ্রাস পাবে। দ্যাটস ইট, গট ইট অর নট। সমন্বয় দাখিলা থেকে কোশ্চেন থাকবেই, বুঝতে পারছি, সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন থাকবেই থাকবে, সমন্বয় দেখলে থেকে কোশ্চেন থাকবেই, সমন্বয় থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম শাবা রহমান। তুমি অ্যাডমিশনের না? অ্যাডমিশনে তো আমি অনেকদিন পরে ক্লাস নিচ্ছি। যাই হোক, এটা তাহলে ক্লিয়ার। তাহলে সম্পত্তি বেশি দেখাবে এবং ব্যয় কি করবে, কম দেখাবে। গট ইট, ওকে। সো ক্লিয়ার হলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পাস এ নাম্বার, চিন্ময় লেখছো বি নাম্বার। ভাইয়া এটা কিন্তু আসলে বি নাম্বার হবে না, এটা কিন্তু এ নাম্বারটাই। বলছে কি, এই যে না, দেখো বলছে সমন্বয় করা না হলে কি হবে, হ্যাঁ। সো এই যে না, যে বিষয়টা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোশ্চেন অনেক সময় ইনডিরেক্টলি আনসার চায় না, যে নিচের কোনটি নয়, হ্যাঁ নিচের কোনটি না, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার আমরা চলে যাচ্ছি 6। দেখো এটা কিন্তু খুবই টাফ ছিল অনেকের জন্য, আমি জানি, বাট ট্রাই করতে হবে। তো দেখো, যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের জন্য আমাদের এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জিএসটি কোর্সটি। এখন এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু আমাদের ফ্রি ফাউন্ডেশন ক্লাসগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে। সরি, ফ্রি ফাউন্ডেশন না, মানে ফাউন্ডেশন ক্লাসগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে, যেখানে তুমি বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবগুলো সাবজেক্টের বেসিক ক্লাস পেয়ে যাবে এবং তুমি কিন্তু বেসিকটা স্ট্রং করে ফেলতে পারবা। পাশাপাশি তোমার জন্য লাইভ ক্লাস থাকবে, বাংলায় 10টি, ইংরেজিতে 10টি, সাধারণ জ্ঞানে 10টি, হিসাব বিজ্ঞানে 10টি, ম্যানেজমেন্টে 10টি। প্রত্যেকটা ক্লাস যখন হবে, প্রত্যেকটা ক্লাসের সাথে তোমার টপিক ওয়াইজ এক্সাম হবে। তোমার কতটুকু গুছানো হয়েছে প্রিপারেশন বা কতটুকু পারতেছো, এটাও কিন্তু তুমি ইজিলি হচ্ছে প্রুভ করতে পারবা, ল্যাকিংসগুলো খুঁজে বের করতে পারবা। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই কোর্সে তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি কিন্তু একদম বেসিক থেকে প্রিপারেশনটা নিতে পারবা। তোমার যে ড্রিম, যে আমি পাবলিকিয়ান হব, তোমার বাবা মা যে স্বপ্ন দেখে তোমাকে নিয়ে যে তুমি পাবলিকিয়ান হবে, সো সেই স্বপ্নটা পূরণ করতে পারবা। এটার জন্য অবশ্যই প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে শুরু করলে বাকি দায়িত্বটা আমরা নিব, তোমরা জাস্ট পড়াশোনা করবা, আমাদের গাইডলাইনগুলা, ডিরেকশনগুলা সঠিকভাবে মেনে চললে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিকিয়ান হতে পারবে। এবং গুচ্ছতে কিন্তু এই সুযোগটা তোমার জন্য অনেক বেশি। নূরে মেহেজা জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু থেকে ক্লাসটা করে নিবা। তো দেখো, মাত্র 1490 টাকা কিন্তু তুমি ভর্তি হতে পারতেছো এই কোর্সটায়। সো দ্রুত ভর্তি হয়ে যাও। স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু প্রিপারেশন আগে থেকে শুরু করতে হবে এবং পড়াশোনার সাথে থাকতে হবে, যাদের বেসিকটা ক্লিয়ার। সো আমরা এবার একটা প্রশ্ন দেখব। এই কোশ্চেনটা খুবই বেসিক থেকে আসছে এবং তোমাদের মনে হতে পারে যে এই এত ইজি প্রশ্ন কি কখনো আসবে, যে ডেবিট জের, ক্রেডিট জের, সো সনাতন পদ্ধতি হিসাব কত প্রকার, আধুনিক পদ্ধতি হিসাব কত প্রকার, এত ইজি কোশ্চেন হয়? এটা কোশ্চেন না? হ্যাঁ, এত ইজি কোশ্চেনও কি হয়ে থাকে। তার মানে ভাইয়া আপুরা, অবশ্যই অবশ্যই তোমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়গুলা মাথায় রাখতে হবে এবং তোমরা ট্রাই করবা যে এই কোশ্চেনগুলো প্রিভিয়াস এর যেভাবে আসছে এই প্যাটার্নটা বোঝার জন্য। ঠিক আছে ভাইয়া, ওই ক্লাসগুলো কোথায় পাবো? ওইটা হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচ আছে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, টেনশন নাই, ফ্রিতে দেওয়া হবে। তো দেখো, এই ডেবিট জের থাকে কোথায়, ডেবিট জের কোন হিসাবগুলোর হয়ে থাকে? আমরা জানি সম্পদ, ব্যয় এবং উত্তোলন, এই তিনটা অলওয়েজ ডেবিট জের প্রকাশ করে। বাড়লে ডেবিট, কমলে কি ক্রেডিট। তার মানে ভাইয়া আমরা এভাবে পড়ছিলাম সবও, মনে আছে তোমাদের যারা পেইড ব্যাচের? আমরা সংক্ষেপে পড়াইছিলাম সবও। তার মানে এটা হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে উত্তোলন বা লভ্যাংশ। এই উত্তোলন বা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ। এই যে এখানে এই প্রত্যেকটার স্বাভাবিক যে ডেবিট, এই তিনটার, বিশেষ করে সম্পদ, ব্যয়, উত্তোলন, সম্পদ, ব্যয়, উত্তোলন, এই তিনটা সব সময় ডেবিট জের প্রকাশ করে।
সম্পদ ব্যয় উত্তোলন, তিনটা সবসময় ডেবিট যে প্রকাশ করে, তার মানে বৃদ্ধি পাইলে ডেবিট এবং হ্রাস পাইলে কি ক্রেডিট। ঠিক আছে, এত বেসিক থেকেও কিন্তু প্রশ্ন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট যে এই বিষয়গুলো তোমরা অনেক সময় ভাবো যে এইগুলো থেকে প্রশ্ন আসবে না, এত ইজি কোশ্চেন হয়, আসে কিন্তু। তো ক্রেডিট যে ডেবিট যেগুলো মনে রাখবা, বিপরীত সম্পদ কোন ধরনের যে প্রকাশ করে, ঠিক আছে, প্রত্যেকটা হিসাবের বিপরীত নামগুলো শিখবা, পাশাপাশি ব্যবহারকারীগুলো শিখবা, হিসাব বিজ্ঞানের শাখাগুলো শিখবা, তারপরে হচ্ছে ডিগ্রিগুলো শিখবা, দেখবা 1 মার্ক 2 মার্ক এখান থেকে কিন্তু কমন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি ভাইয়া মনে আছে। ভাইয়া ডিউ আইসিএসের হলেও কি আবার ভর্তি হতে হবে? সো ডিউ আইসিএসের হলে গুচ্ছ কোর্সটা কিন্তু ভর্তি হওয়া লাগবে ভাইয়া, কারণ এটা হচ্ছে আমাদের একদম শেষের কোর্স, আর এটার জন্য আমরা আলাদা করে প্রায় মার্চে পরীক্ষা হলে এখানে আর 2 মাসের মতো সময় পাবো। ওকে, সো 7 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমরা পারবে ইনশাল্লাহ, আমি এতটুকু বিশ্বাস করি। কেন জানো? কারণ হচ্ছে কি, এই কোশ্চেনটা কিন্তু তোমার একদম শুরুতে আমি একটা বিক্রয়মূল্য বের করছিলাম, একই মেথড অ্যাপ্লাই করে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবা। সো ট্রাই করো এভরিওয়ান। ওকে, 7 নম্বরে দেখো, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য আছে 16,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপরে 20% হারে লাভ হয়ে থাকলে, তার মানে মুনাফার হারটা বা লাভের হারটা কার উপরে? এই মুনাফার হার বা লাভের হার আছে কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। বাট বিক্রয় মূল্যে কি আছে টাকার অ্যামাউন্ট? নাই। এখন তোমার মনে হতে পারে ভাইয়া তাহলে আমি কিভাবে মুনাফা বের করব? এই যে ক্রয় মূল্য বা ব্যয়ের উপরে মুনাফার হার কত পার্সেন্ট দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে বিক্রয় মূল্যের উপরে 20%। বিক্রয় মূল্যের উপরে 20 হলে ব্যয় বা ক্রয় মূল্যের উপরে কত হবে? 25। তার মানে এখানে 25%। তো দেখো এই 25% মানে কি 1/4 করলে দেখো 4 4 16, এই 4,000 টাকা মুনাফা আমরা বের করতে পারি। এই যে মুনাফা তাহলে বের হয়ে গেল 4,000 টাকা, মুনাফা আমরা পেয়ে গেলাম 4,000 টাকা। বুঝতে পারছি? মুনাফা পেলাম কত? 4,000 টাকা। তার মানে ভাইয়া এই মুনাফা যেহেতু বের করে ফেলছি, এবার এই ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য 16,000, এটার সাথে যদি মুনাফা যোগ করি 4,000, তার মানে এই যে 20,000 টাকা, এই 20,000 টাকার নামই হচ্ছে বিক্রয় মূল্য। এটার নামে কি? এটার নামে হচ্ছে বিক্রয় মূল্য। 20,000 টাকার নামই হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, পেয়ে গেলাম। এখন যারা এই জিনিসটা জানি না যে আসলে ভাই আপনি কেন বিক্রয় মূল্যের উপর মুনাফা ছিল 20%, ক্রয় মূল্যের উপরে কেন 25 হলো, এখন যারা মুনাফার হার পারি না বা জানি না তাদের এই প্রশ্নটা আসতে পারে ইজিলি, এই কোশ্চেনটা মাথায় আসতে পারে এবং মনে হতে পারে যে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি কিভাবে হলো এটা। কিন্তু যারা জানি তাদের জন্য কিন্তু এটা পানির মতো সহজ। কিন্তু তাদেরকে আমি আরেকটা বলবো, এই ট্রিক্সটা মনে রাখবা, মুনাফার হার যদি বিক্রয় মূল্যের উপর থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, মুনাফার হার বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। আর ওই সিকোয়েন্সটা তো তোমরা জানোই। এখন এটা কত ইজিলি মনে রাখা যায় দেখো তো, এটা অনেকটা ইজিলি মনে রাখা যায়। সেটা হচ্ছে যে বিক্রয় মূল্যের প্রথমে কি আছে? বি আছে। বিক্রয় মূল্যের প্রথমে বি আছে, বিক্রয় মূল্যের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে বি আছে, তার মানে বিক্রয় মূল্যের বি বিয়োগের কি আছে? বি আছে। তাহলে বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, আর এই ব্যয়, মোট ব্যয় অথবা ক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার থাকে তাহলে হচ্ছে যোগ প্রক্রিয়া। এটা তো সিম্পলি মনে রাখতে পারবা, কারণ বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে বি আছে। এই যে দেখো এই সিকোয়েন্সের বাইরে থেকে আসলে তখন কি করবা? মুনাফার হার কার উপর দেওয়া? বিক্রয় মূল্য, তাহলে বিয়োগ প্রক্রিয়া কত পার্সেন্ট? 20%। 20 নিচে 80 করলে দেখবা সেম 4,000 টাকায় আসবে তোমার মুনাফা। ঠিক আছে, সো দুইটা নিয়মই কিন্তু তোমাদেরকে আমি শিখাই দিলাম যাতে করে ইজিলি মনে রাখতে পারো। আমাদের অনেক শিক্ষার্থী এখানে আনসার করতেছো অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। বিশেষ করে শুভ কুমার, তারপর হচ্ছে সাবা রহমান, তারপর হচ্ছে মেহের ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমতিয়াজ ভুইয়া, সুবর্ণা, তারপর নূরে মেহেজা, ঐশী, অর্পিতা বিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আনসার করতেছে, ভালো লাগতেছে। এটাই ভাই, ক্লাস আসলে মানে ঘুমিয়ে ক্লাস করতে হবে না, দিন শেষে দেখবা, এটা মনে রাখবা, আমি টিচার হিসাবে তোমাকে আমি অনেক পড়াতে পারি, একটু মজা করে পড়াতে পারি, কিন্তু তুমি যদি নিজে এফোর্ট না দাও, নিজে পরিশ্রম না করো, তাহলে কি আউটপুট আসবে? তুমি তো হচ্ছে গিয়ে পরীক্ষা দিবা, তাই না? আমি তার পরীক্ষা দিব না। এই জন্য একটু নিজের পড়াশোনা করা লাগবে, অ্যাক্টিভ থাকতে হবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আমি ফার্স্ট ক্লাস দেখি একটু স্লো যাচ্ছি, বাট হতাশ হওয়ার কিছু নাই। ভাইয়া কিন্তু স্পিডে যেতে পারে অনেক বেশি, হ্যাঁ, তোমার হচ্ছে রকেটের মতো স্পিডেও আমি আগাতে পারি, ভরা ব্যাপার না। সো আমরা আজকে একটা ক্লাস দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ তোমাদের রেসপন্স ভালো থাকলে আমরা সামনের দিকে আরো অনেকগুলো ক্লাস নিব তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য হচ্ছে অনেকগুলা ক্লাস নিব ইনশাল্লাহ, এবং এই ক্লাসগুলো করলেই তুমি আসলে বুঝতে পারবা যে হিসাব বিজ্ঞানটা আসলে কতটা ইজি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আসলে অনেকটা ইজি। ঠিক আছে, ওকে, তো দেখি এবার আমরা হচ্ছে কি বের করব। এবার আমরা হচ্ছে মালিকানা সত্ত্ব কত হবে এই কোশ্চেনটার আনসার করব। তো মালিকানা সত্ত্ব কত হবে সবাই একটু ট্রাই করো। দেখো এখানে বলছে বছর শেষে
বছর শেষে মালিকানা সত্ত্ব কত হবে। তার মানে বছর শেষে অথবা যদি বলে তোমার এমন যে সমাপনী মালিকানা সত্ত্ব কত বা সমাপনী সম্পদ কত অথবা সমাপনী দায় কত, সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে কাজ করা লাগবে। আর হিসাব সমীকরণের যে ম্যাথগুলো আসছে প্রিভিয়াস এর, এগুলো আমি অনেক ইজিলি শেখাতে পারি সহজভাবে শর্টকাট ট্রিক্সে। বাট যখন সমাপনী বলবে তখন কিন্তু শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করলে হবে না। কোশ্চেনটা দেখে মনে হতে পারবে এটা তো অনেক কঠিন, আসলে তেমন একটা কঠিন না, তুমি চাইলে কিন্তু ইজিলি এটাকে সলভ করতে পারবা। সবাই একটু ট্রাই করি, সবাইকে ট্রাই করি 8 নম্বরটা সবাই জাস্ট একটু ট্রাই করে একবার করে, তারপর আমি সলভ করে দিচ্ছি। ট্রাই, সবাই একটু ট্রাই করো, দেখি কে আনসার করতে পারে সবার আগে। ওকে, সো 8-এ হচ্ছে অনেকে ডি নাম্বার আনসার করতেছো, অনেকে এ নাম্বার আনসার করছো। 4,30,000 টাকা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি দেখবো আসলে কোনটা কারেক্ট আনসার হয়। হ্যাঁ, ওকে, সো আমরা লিখে ফেলি। সমীকরণ তো সবাই জানি, এই সমীকরণটা লিখো a = l + ওই, এটা তো সবাই জানো। এবার শুরুতে দেখো প্রারম্ভিক মোট সম্পদ আছে কত টাকা, 8 লক্ষ টাকা। এই যে 8 লক্ষ টাকা আমি লিখে ফেললাম। দেন দেখো বলছে 5 লাখ টাকা কি আছে, দায় আছে। তাহলে দায় কত টাকা, 5 লাখ টাকা। এখন দুই পাশ সমান করতে হলে আমার এখানে 8 লাখ টাকা, এই পাশ 8 লাখ বানাতে হলে এখানে আরো প্রয়োজন কত, 3 লাখ। এই যে 3 লক্ষ টাকা লিখে ফেললাম। এবার বলছে যদি সংশ্লিষ্ট বছরের সম্পত্তি 1,50,000 টাকা কি করে বৃদ্ধি পায়, তার মানে এই যে 8 লাখ ছিল এখান থেকে 1,50,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পাইছে। দেন বলছে যে দায় কি করছে, 80,000 টাকা হ্রাস পায়। এখানে দায় আবার 80,000 টাকা হ্রাস পাইছে। তো 80,000 টাকা হ্রাস পেলে এবার তুমি হচ্ছে সমন্বয় করো, এখানে হয় কত, 9,50,000, এখানে হয় 9,50,000, আর এই পাশে 5 লাখ থেকে 80,000 বাদ দিলে 4,20,000, 4,20,000। এখন দেখো আমি যদি দুই পাশ সমান করি, 9,50,000 থেকে 4,20,000 বাদ দাও, তাহলে কত হয়, 9,50,000 থেকে 4,20,000 বাদ দাও, 3টা শূন্য, 4টা শূন্য, 3, 4,30,000। তাহলে এখানে দেখো 4,30,000 টাকা লাগে। তার মানে যারা আমরা গ নম্বর আনসার করছি এখানে পেয়ে গেলাম আমরা সমাপনী মালিকানা সত্ত্ব। এই সমাপনী মালিকানা সত্ত্ব কত, সমাপনী মালিকানা সত্ত্ব হচ্ছে তোমার 4,30,000 টাকা। ঠিক আছে, তো এইগুলা কিন্তু তেমন একটা কঠিন না, আমরা যতটা কঠিন মনে করি এত কঠিন না। জাস্ট সিকোয়েন্স অনুসারে করলে, একবার করে ট্রাই করলে তুমি কিন্তু ইজিলি কারেক্ট আনসারটা বের করতে পারবা। ওকে, সো রোজমণি আনসার করছে ডি নাম্বার, অলরেডি সবাই আনসার করছে। হামিদুর রহমান আনসার করছে, আফরোজা পারভিন রাহি আনসার করছে ডি নাম্বার। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই বুঝতে পারছি কিনা এতটুকু আমাকে ক্লিয়ার করো। হ্যাভ ইউ গট ইট অর নট এভরিওয়ান? সবাই বুঝতে পারছি কিনা এতটুকু আমাকে একটু ইনশিওর করো। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ও ঠিকই, আমরা এখানে একটু ভুল করছি, 5,30,000 হবে তাহলে ডি নাম্বারটা। ওকে, ডি নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, সো আমরা হচ্ছে তাহলে দেখলাম যে এখানে হচ্ছে যখন সমাপনীটা বের করব, বিশেষ করে সমাপনী সম্পদ, সমাপনী দায় এবং সমাপনী মালিকানা সত্ত্ব, তখন সবগুলো উপাদানের কাজ করবা। শুরুতে হচ্ছে যে উপাদানটা দেওয়া আছে সম্পদ দায়, এটার সাথে কতটুকু পরিবর্তন হয়েছে, তারপর সমাপনীটা বের করবা। বাট যখন বলবে দুইটা এলিমেন্টসের কাজ করতে হবে, তখন শুধুমাত্র যে মালিকানা সত্ত্ব কত হবে বা দায় কত হবে বা সম্পদ কত হবে, তখন পরিবর্তনটা নিয়ে কাজ করবা। এরকম ম্যাথ পাইলে আমরা ইনশাল্লাহ তখন ক্লিয়ার করে দিতে পারবো। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ব্যয়ের উপরে মুনাফার হার 35 হলে মুনাফা এবং বিক্রয়ের অনুপাত কোনটি হবে? সিম্পল, এই কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু মাথায় একটু কম কাজ করতে পারে অনেকের, ভাবতে পারে এটা কিভাবে হবে। তো দেখো এই ব্যয়ের উপরে মুনাফার হার, মুনাফা কত, 35%। তোমরা সবাই জানো ভাইয়া, আমরা জানি ব্যয় এবং এটার সাথে মুনাফা, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়, মুনাফা যোগ করলে পাওয়া যায় বিক্রয় মূল্য। এরকম না, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাওয়া যায় বিক্রয় মূল্য।
এতটুকুই তো। তাহলে ভাইয়া ব্যয় কত আছে, ব্যয় বলে নেয়, বলছে মুনাফার হার কত 35, তার মানে মুনাফার হার হচ্ছে 35, ব্যয় তাহলে কত 100, তার মানে বিক্রয় মূল্য কত 135। তো কিসের অনুপাত চাইছে, বলছে মুনাফা এবং বিক্রয় মূল্যের অনুপাত। মুনাফার অনুপাত তো দেওয়া আছে 35, তো বিক্রয় মূল্য কত হবে 135। আর যদি বলতো মুনাফা এবং ব্যয়ের অনুপাত কত, যদি বলতো মুনাফা এবং ব্যয়ের অনুপাত কত, তাহলে হতো 35 আর হচ্ছে 100। যেহেতু বলছে মুনাফা এবং বিক্রয় মূল্য অনুপাত কত, তার মানে 35 এবং 135, দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পারছি। এবার বুঝছি এটা কোন প্রিপার না পেপার লিখছো ভাই, এটা হচ্ছে তোমার অ্যাডমিশন, তো এখানে কোন পেপার না, এখানে হচ্ছে আমরা ওভারঅল পড়াচ্ছি। ঠিক আছে, সাজেশন ক্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ওভারঅল, বুঝতে পারছি। এবার বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানে আমাদের জাস্ট একটা নাম্বারের সমস্যা হয়ে গেছিলো, 5-এর জায়গায় আমরা 4 লিখে ফেলছিলাম, এতটুকুই। ওকে, সো তোমাদেরকে আবার একটু বলে রাখি, আমাদের কিন্তু আবার হচ্ছে বুধবারে ক্লাস আছে, কালকে ক্লাস থাকবে না। তবে ইনশাল্লাহ আমরা একদম স্বাস্থ্যের জন্য ইনশাল্লাহ ক্লাস নিব, সমস্যা নাই, স্বাস্থ্যের জন্য ক্লাস নিব, এবং তোমাদের সাধারণ জ্ঞান ক্লাসও হচ্ছে করে নিবা। ঠিক আছে, এবং তোমাদের ফাহাদ ভাইয়া বিশেষ করে জিকের কিন্তু অনেক টপিক দিচ্ছে, ওইগুলো দেখবা। তো দেখো, আমরা একদম পূর্ণাঙ্গ একটা রুটিন তোমাদেরকে দিয়ে দেবো খুব শীঘ্রই, পূর্ণাঙ্গ একটা রুটিন দিয়ে দিব, এবং ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে তোমরা অনেক ভালো করতে পারবা। সেলিম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো অনুপাতটা সবাই বুঝতে পারছি। ওকে, দেন চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়, মনে রাখবা আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট এটা ফেরতের জন্য করে থাকি। ডেবিট নোট, ডেবিট নোট, ডেবিট নোট, এই ডেবিট নোট মানে হচ্ছে আমরা কিসের জন্য বলো তো, এটা ক্রয় ফেরতের জন্য। আর ক্রেডিট নোট মানে হচ্ছে, ক্রেডিট নোট মানে হচ্ছে বিক্রয় ফেরতের জন্য। তার মানে এটা হচ্ছে ক্রয় ফেরতের জন্য, ক্রয় ফেরতের জন্য হচ্ছে ডেবিট নোট, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের জন্য। এখন এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, একমাত্র ডেবিট নোটের ক্ষেত্রে স্বাক্ষর থাকে কার, একমাত্র ডেবিট নোটের ক্ষেত্রে স্বাক্ষর থাকে হচ্ছে ক্রেতার। এই ডেবিট নোটের স্বাক্ষর থাকে কার, ডেবিট নোটের ক্ষেত্রে স্বাক্ষর থাকে ক্রেতার। ঠিক আছে, ডেবিট নোটের ক্ষেত্রে স্বাক্ষর থাকে কার, এই ডেবিট নোটের স্বাক্ষর থাকে ক্রেতার। ঠিক আছে, অনেকে দেখতেছি যে আমরা আনসার করে ফেলছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে বি নাম্বারটা, ক্রয় ফেরত বইয়ের জন্য। ইয়েস, এখানে ইমতিয়াজ আনসার করছো, তারপর হচ্ছে রূপায়ণ, তামান্না, সেলিম আনসার করছে। সেলিম সাথে সাথে বলবা, ঠিক আছে, সাথে সাথে বলতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই প্রশ্নটা দেখবো আসলে কি চাইছে। তো এটা একটু মনে রাখবা, বিশেষ করে আমরা চালানটা কেন তৈরি করি, চালানটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের জন্য আমরা তৈরি করে থাকি, ক্যাশ মেমোর হচ্ছে নগদে তৈরি করি। ঠিক আছে, আর ভাউচারগুলো ক্রয় বিক্রয়ের জন্য তৈরি করি। আর হচ্ছে বিশেষ করে নোটের ক্ষেত্রে ডেবিট নোট এটা হচ্ছে ক্রয় ফেরতের জন্য, আর ক্রেডিট নোট বিক্রয় ফেরতের জন্য। ডেবিট নোটে স্বাক্ষর থাকে কার, ক্রেতার। ঠিক আছে, এতটুকু মনে রাখবা। ওকে, রাজিয়া সুলতানা, ঋতু, তারপর হচ্ছে ঐশী, সেলিম সবাই আনসার করছো বি নাম্বার, বুঝতে পারছি, তাহলে বুঝতে পারছি। ওকে ভাই, স্বপ্ন পূরণ হবেই হবে, ঠিক আছে। তোমরা দেখছো এভাবে একটা প্রবাদ আছে না, সাকসেস ইউজুয়ালি কাম টু দোজ হু আর টু ভিজিট টু লুকিং ফর ইট। এখন সাকসেস তাদেরই আসবে যারা এটা নিয়ে পড়ে থাকবে, যারা এটা নিয়ে ব্যস্ত থাকবে, যারা কাজ করবে, যারা পড়াশোনা করবে। ঠিক আছে, এবং এটার জন্য যাদের ইচ্ছা থাকবে। তো তোমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছো, হ্যাঁ, যদিও কোথাও হয় না, কিন্তু সামনে কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, কুমিল্লা আছে, সাস্ট আছে, তারপরে সর্বশেষ গুচ্ছ আছে। ঠিক আছে, হতাশ না হয়ে পরিশ্রম করে যাও। ওকে, সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। এবার আমরা আরেকটা দেখবো, এই তো পেয়ে গেছি। তাহলে এই ম্যাথটা সলভ করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। সো এটা সবাই ট্রাই করো, সবাই। আমি চাই এখানে প্রত্যেকেই আনসার করবা। ঠিক আছে, এটা কিন্তু 1 সেকেন্ড আনসার করতে পারবে, এবং আমি এই ট্রিক্সটা তোমাদেরকে শেখাই দিব। জাস্ট 1 সেকেন্ড, এটা তুমি 1 সেকেন্ড আনসার করতে পারবা। তুমি চাইলে এটা 1 সেকেন্ড আনসার করতে পারবা, জাস্ট ট্রাই করো, 1 সেকেন্ড আনসার করতে পারো ইনশাল্লাহ। উর্মি আনসার করছো সি নাম্বার, এটা 11 নাম্বার আনসার করছো না আগেরটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সাবা হচ্ছে নাম্বার আনসার করছো, দেখে আনসার করতো সেটাই থ্যাংক ইউ। ঠিক আছে, বাট আমি হচ্ছে তারপরে দেখবো, হ্যাঁ, আরো কয়েকজন আনসার করো। এবার কিন্তু বলে নাই, এবার ভালো করে খেয়াল করো, বলে নাই
তাহলে মালিকানা সত্ত্ব কত এটা বলছে। এবার কিন্তু বলে নাই যে বৎসর শেষে মালিকানা সত্ত্ব কত, বৎসর শেষে সম্পদ কত, বৎসর শেষে দায় কত, এটা কি বলছে? এটা কিন্তু বলে নাই। কে তাহলে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের কি করতে হবে। দেখো যখন বলবে বৎসর শেষে, এটা না বলবে তখন শুধু পরিবর্তনটা দেখবা। তো দেখো এখানে পরিবর্তন কি হয়েছে, সমীকরণটা লিখে ফেলো, এ ইকুয়াল এল প্লাস ওই। আগে একটু সহজটা মানে সাধারণ নিয়মটা দেখাই। তো এখানে বলছে সম্পদ হ্রাস পাইছে কত টাকা, 80,000 টাকা। তাহলে 80,000 টাকা সম্পদ এখানে হ্রাস পাইছে, ধরো আমি লিখলাম মাইনাস ফিগারে, এবং বলছে যে তোমার দায় বৃদ্ধি পাইছে 30,000 টাকা। এখন দায় বৃদ্ধি পাইছে কত, 30। আমার দুই পাশ সমান করতে হবে, দুই পাশ সমান করতে হলে দেখো এটা মাইনাস ফিগার আছে 80, এখানে প্লাস ফিগারে 30, তাহলে আমার মাইনাস ফিগারে কি করতে হবে, 1,10,000 টাকা লাগবে। এই যে 1,10,000 টাকা মাইনাস ফিগারে রাখলে 1,10,000 থেকে 30 গেলে কি থাকবে এখানে, তখনও মাইনাস ফিগারে 80 থাকবে। ঠিক আছে, তার মানে তখন আমার মালিকানা সত্ত্ব হবে 1,10,000 টাকা। ঠিক আছে, 1,10,000 টাকা। এটা আমরা স্বাভাবিক নিয়মে করলাম, সূত্রের নিয়মে। বাট শর্টকাট ট্রিক্সে তুমি কিন্তু, আমাদের আলামিন বলছে আরও ক্লাস চাই। আলামিন কোনো টেনশন নাই, হ্যাঁ আরও ক্লাস দিব, এবং আমরা 10 দিনের ক্লাস নিয়ে আসতেছি তোমাদের জন্য। বাট রেসপন্স করতে হবে, একা ক্লাস করলে হবে না, বন্ধুদেরকে নিয়ে আসবা ক্লাসে। ঠিক আছে, সমস্যা না, আমি পূর্ণাঙ্গ রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব। 1,10,000 টাকা হ্রাস পাবে, ইয়েস। মালিহা লিখছো ডি নাম্বার, ওকে গ্রেট। তো দেখো শর্টকাট ট্রিক্সটা হচ্ছে ভাইয়া, আমাদের দুইটা উপাদান দেওয়া থাকবে, যেমন সম্পদ হ্রাস পাইছে, যদি একটা হ্রাস পায় এবং একটা বৃদ্ধি পায় তাহলে হবে যোগ। যদি একটা উপাদান হ্রাস পায় এবং একটা বৃদ্ধি পায় তাহলে হবে যোগ। একটা হ্রাস পেলে আর একটা বৃদ্ধি পাইলে হবে যোগ, মনে থাকবে। যদি একটা হ্রাস পায় এবং একটা বৃদ্ধি পায় তাহলে হবে যোগ, যদি একটা হ্রাস পায় এবং একটা বৃদ্ধি পায় তাহলে হবে যোগ। তার মানে ভাইয়া 80,000 এবং 30 কত হয়, 1,10,000। আমরা জানি হিসাব সমীকরণে এক পাশে যদি একটা বার আরেকটা কমবে, তার মানে যেহেতু দায় বৃদ্ধি পাইছে মালিকানার সাথে 100% কমবে, এটা কিন্তু আমরা শিখাইছি। ঠিক আছে, এক পাশে পরিবর্তন হয়ে একটা বাড়লে আরেকটা কমবে। তাহলে দেখো 80 আর 30 1,10,000, যেহেতু দায় হ্রাস পাইছে মালিকানা সত্ত্ব, সরি দায় বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব 100% হ্রাস পাবে। 1 সেকেন্ডে বের করতে পারবা এইগুলা। ঠিক আছে, 1 সেকেন্ডে হচ্ছে তুমি ক্যালকুলেশন করতে পারবা। ক্লিয়ার? তার মানে হচ্ছে ডি নাম্বারটা, যারা 1,10,000 টাকা আনসার করছি, ভাই অ্যাকাউন্টিং ক্লাস ভালো লাগে, অ্যাকাউন্টিং ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ। সো অ্যাকাউন্টিং ক্লাস অনেকের প্যারা মনে হয় যেহেতু এত ম্যাথ আছে, বাট অ্যাকাউন্টিংটা আমি অনেক ইজিভাবে শেখাই, এবং প্রিভিয়াস ইয়ারের যেই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এইগুলোকে সলভ করে দিই, যাতে করে তোমাদের জন্য দুইটাই হয়, যাতে অ্যাকাউন্টিং কোশ্চেন সলভ করার সময় ভালোও লাগে, নিজের ভিতরে একটা কনফিডেন্স আসে, এবং ভয় যে কাজ করে এটা যাতে রিমুভ হয়ে যায়। ঠিক আছে, সো হোপফুলি সবগুলো সাবজেক্টে ভালো লাগবে। তোমরা আমাদের এডুকেশন ক্লাসে যদি এডুকেশনের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ সবগুলো ক্লাসে ভালো লাগবে। আমরা একটু দ্রুত যাচ্ছি। তো দেখো আবারও বলতেছি, যাদের স্বপ্ন গুচ্ছ অধিভুক্ত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, যাদের স্বপ্ন গুচ্ছতে পড়ার, জিএসটিতে আমি পড়বো, ঠিক আছে, অনেকে আছে না যারা শুরু থেকে টার্গেট করছো যে আমি গুচ্ছের জন্য প্রিপারেশন নিব, অনেকে আছে শুধুমাত্র গুচ্ছের জন্য পড়াশোনা করতেছি, অনেকে আছে প্রিপারেশন শুরু করি না কিন্তু টার্গেট গুচ্ছ জিএসটি। সো তাদের জন্য গোল্ডেন একটা অপরচুনিটি আমাদের এই কোর্সটি। আমরা শুরুতেই হচ্ছে একদম ফ্রিতে ক্লাস দিয়ে দিব, হ্যাঁ ফ্রিতে ফাউন্ডেশন ক্লাস দিয়ে দিব, যাতে করে তুমি তোমার বেসিক টেস্ট অন করতে পারো। দেন আমরা এই ক্লাসগুলো রাখছি লাইভে তোমাদের জন্য। বাংলায় 10টি ক্লাস, ইংরেজিতে 10টি ক্লাস, সাধারণ জ্ঞানে 10টি, হিসাব বিজ্ঞানে 10টি, ম্যানেজমেন্টে 10টি। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আমরা তোমাদের প্রিভিয়াস এর প্রশ্ন সম্পর্কে আইডিয়াও দিতে পারবো, গাইডলাইনের মধ্যে রাখতে পারবো, তোমাদের কোথায় ল্যাকিংস আছে সেটাও ধরে দিতে পারবো। সো যারা এখনো ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাও, এটা তোমার জন্য লাস্ট অপরচুনিটি, এবং মনে রাখতে হবে লাস্ট বাট নট লিস্ট। ঠিক আছে, শেষেরটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হয়। সো দিন শেষে হতাশ হওয়ার কিছুই নাই, অনেক সুযোগ আছে এখনো, এই সুযোগ কাজে লাগাতে হবে। এবং তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, দিন শেষে তুমি যদি তোমার নিজের অবস্থান থেকে 100% ইফোর্ট দিতে পারো, তাহলে তুমি সাকসেস হবেই। তুমি যেই ড্রিমটা দেখতেছো সেই স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। সো ডিসকাউন্টে ভর্তি চলছে মাত্র 1490 টাকায়। সো দ্রুত ভর্তি হয়ে যাও। আর ক্লাসগুলো যদি এখন থেকে শুরু করো তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকতে পারবা, সময় কিন্তু অনেক দ্রুত চলে যায়। ঠিক আছে, দেন দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখবো, এটা হচ্ছে বিশ্লেষণমূলক কোশ্চেন, এবং এটাকে বলা হয় কনসেপচুয়াল কোশ্চেন। এই প্রশ্নগুলো সলভ করতে হলে কি করতে হবে জানো, 4টা অপশন অ্যানালাইসিস করতে হবে, দেন ডিসিশন নিতে হবে হুইচ ওয়ান উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, সেটাকে আমাদের ডিসিশন নিয়ে আনসার করতে হবে। তো দেখো এখানে বলছে যে নিচের কোন লেনদেনটি উদ্বৃত্ত পত্রের মোট যোগফলকে প্রভাবিত করবে না। তো উদ্বৃত্ত পত্রে আমরা স্বাভাবিকভাবে কি কি পেয়ে থাকি, উদ্বৃত্ত পত্রে আমাদের ধরো সম্পদ, তারপর হচ্ছে দায়, তারপর হচ্ছে কি মূলধন অথবা মালিকানা সত্ত্ব, এই 3টে উপাদান
আমরা উদ্বৃত্ত পথে দেখাই। আর হিসাব সমীকরণ কি a ইকুয়াল l প্লাস ওই, এই উপাদানগুলাই বেসিক্যালি, এই উপাদানগুলাই, তাই না? তাহলে ভাইয়া আর ইউতে অ্যাকাউন্টিং এর কয়টি ক্লাস হবে? আর ইউতে হচ্ছে অ্যাকাউন্টিং এর অলরেডি তো ক্লাস হচ্ছে, তোমাদের 10 থেকে 15টি ক্লাস হবে। আর আমরা হচ্ছে ক্লাস বলবো যে 10 থেকে 15টি এমন না, আমরা হচ্ছে যতগুলো ক্লাস বলি তার থেকে অনেক বেশি ক্লাস দিই। হ্যাঁ, ওকে, সি নাম্বার অনেক আনসার করছো। তো পাওনাদারের কাছ থেকে 500 টাকা পণ্য ক্রয়, ভাই পাওনাদারের কাছ থেকে যদি পণ্য ক্রয় করো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার নামক দায় বৃদ্ধি পাবে ক্রেডিট। 3000 টাকার প্রদায় বিল পরিশোধ করছো, তার মানে দায় কমে যাবে, প্রদায় বিল নামক দায়টা কমে যাবে, কমে যাবে, যেভাবে হ্রাস পাবে। আর তোমার হচ্ছে কি নগদ টাকা কমে যাবে, ঠিক আছে, দায়ও কমে যাচ্ছে, নগদ টাকাও কমে যাচ্ছে। আলটিমেটলি আমরা বলতে পারতেছি এখানে সম্পদ হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে। হ্যাভ ইউ গট ইট অর নট? দেন দেখো গ নাম্বারটা, দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় করা হয়েছে। তাহলে এখানে দেনাদারটা তখন কি হবে, যেহেতু টাকা আদায় হয়েছে, নগদান হিসাব ডেবিট হয়ে যাবে, আর দেনাদার তখন কি করবে, হ্রাস পাবে। তার মানে দেনাদার ডেবিট হলো, সম্পদ বৃদ্ধি পাইলো, আর এখানে সম্পদ আবার কি করলো, হ্রাস পাইলো। আলটিমেটলি আমরা বলতে পারি সম্পদ কি আছে, অপরিবর্তনীয় অবস্থায় আছে, কোনো পরিবর্তন হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই, একবার বাড়ছে একবার কি করছে, কমছে, আলটিমেটলি সমান আছে। হ্যাভ ইউ গট ইট অর নট? তাহলে এই প্রশ্নগুলো সিলেক্ট করার জন্য অবশ্যই তোমার ডিসিশনটা এমনভাবে নিতে হবে যে সবগুলো অপশন তোমার পড়তে হবে, জাবেদা করতে হবে, দেন তুমি হচ্ছে ডিসিশন নিতে পারবা যে আমি কোনটা কারেক্ট আনসার হিসেবে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পারছে, এটা সি নাম্বারটা। ওকে, তুমি দাঁড়াইছো কেন? না, আমি আর 3টা কোশ্চেন সলভ করবো, বেশ সময় লাগবে না, 5 মিনিট লাগবে। ওকে, সো এবার যে কোশ্চেনটা, এটা একটা জাবেদা বেসিক প্রশ্ন, আই হোপ এটা সবাই আনসার করতে পারবা। এখানে কি বলছে, কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হলো, কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হলে এটা জাবেদা কি হবে? কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হলে জাবেদা কি হবে? ভাইয়া উৎসব বোনাস দেওয়া হলো বেতন এবং ভাতা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে এই যে বোনাস দিচ্ছে, এটাও কি একটা তোমার বেতন বা ব্যয় প্রতিষ্ঠানের জন্য বোনাস দিচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি আমার জন্য হচ্ছে আয়, ঠিক আছে, এটা আমার জন্য আয়, বাট কোম্পানির জন্য ব্যয়। অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ আমরা পড়ছি না, যে ধরো মূলধনের সুদ, বেতন, তারপর হচ্ছে কি কমিশন, ঋণের সুদ, এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, বাট ইন্ডিভিজুয়াল অংশীদার হিসাবে এটা আমার জন্য কি আয়। বুঝতে পারছি সবাই? তাহলে এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা ইজিলি ধরতে পারি, বুঝতে পারি কনসেপ্টটা। এখন বোনাস দেখে তোমার মনে হতে পারে ভাইয়া বোনাস, তার মানে আমরা পড়ছি না যে বোনাস দেওয়া হলে শেয়ার মূলধন হিসাব ডেবিট আর জমাকৃত মুনাফা হিসাব ক্রেডিট, আলটিমেটলি মালিকানার সাথে অপরিবর্তিত অবস্থায় আছে। ব্যাপারটা কিন্তু এমন না, এখানে বলছে যে কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হলো, তাহলে কর্মচারীদের উৎসব বোনাস দিচ্ছে, প্রতিষ্ঠানে টাকা চলে যাচ্ছে, এটা এক ধরনের বেতনের মতোই লিখতে হবে জাবেদা করলে, এই বেতন ভাতা হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা কিন্তু বোনাস শেয়ার না, এটা কিন্তু বোনাস শেয়ার না, এটা কিন্তু বোনাস শেয়ার না, বুঝতে পারছি, এটা কিন্তু বোনাস শেয়ার না, এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বোনাস শেয়ার না, ঠিক আছে, এটা কিন্তু বোনাস শেয়ার না। ওকে, জোবায়ের আর এর জন্য ম্যারাথন ক্লাস নেবেন না? ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিব, তবে এই ক্লাসগুলো করো, সবগুলো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে একসাথে, ঠিক আছে। তারপর আমরা তো আসিই, পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিব, জাস্ট রেসপন্স চাই সবার, হ্যাঁ, রেসপন্স চাই, যাতে করে ক্লাস নিলে একটু ভালো লাগে, এবং তোমাদের রেসপন্স পেলে আমি হচ্ছে অনেকগুলো ক্লাস নেব তোমাদের জন্য, রাজশাহীর জন্য। ইনশাল্লাহ ট্রাই করবো প্রিভিয়াস ইয়ারের ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করে দেওয়ার। পরেরটা দেখো, পাওনাদারকে দেওয়া 3520 টাকার চেক ভুলে নগদ বইতে কি করছে, 3250 টাকা লিখছে, প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি এত টাকা কিভাবে দেখানো হবে? এই প্রশ্নটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট এটা আমি 1 সেকেন্ড তোমাকে সলভ করে দিতে পারবো। আমরা দ্বিতীয়টা দেখি, 3টা কাজ করবো এগুলোর ক্ষেত্রে, কয়টা কাজ করবা? 3টা। এখানে দেখো 3250 টাকা প্রাপ্তি, যা ভুলে নগদান বইতে, তার মানে ভুল করছে কোন বইতে? নগদ বইতে, 1 নাম্বার কাজ, ভুল করছে নগদ বইতে, তার মানে কাজ হবে নগদ বইতে, ভুল করছে নগদ বইতে, কাজ হবে নগদ বইতে। এবার দেখো প্রাপ্তি হওয়ার কথা ছিল 3250, কিন্তু পাইছে 3520, তাহলে ডিফারেন্স কত? 3520, 3250 টাকা পাওয়ার কথা, তাহলে ডিফারেন্স কত? 270 টাকা। এখন পাওয়ার কথা ছিল 3250, পাইছে কত? 3520, তার মানে 270 টাকা বেশি পাইছে। কত পাইছে? বেশি পাইছে। এখন 3 নাম্বার পয়েন্ট, এখানে ডিসিশন নিতে হবে, দেখবে এখানে দেনাদার নাকি পাওনাদার, এখানে আছে কি প্রাপ্য হিসাব, তার মানে দেনাদার।
দেনা থাকলে স্বাভাবিক কাজ, যেহেতু পাওয়ার কথা 3250 পাইছে 35 মিনিট, তাহলে 270 টাকা কি বেশি পাইছে না? তাহলে কি করতে হবে, সমান করতে হলে বিয়োগ করে দিতে হবে। তার মানে ভাইয়া এই নগদান বই থেকে আমাদের কি করতে হবে, নগদান বই থেকে বিয়োগ করতে হবে 270 টাকা। কত টাকা? 270 টাকা। ঠিক আছে, নগদান বই থেকে 270 টাকা বিয়োগ করতে হবে, দ্যাটস ইট, সিম্পল। তিনটা কাজ করবা জাস্ট, তিনটা কাজ করবা। কয়টা কাজ করবা? তিনটা। হ্যাঁ, তিনটা কাজ করবা জাস্ট, তাহলেই হবে। সুমাইয়া, তারপর হচ্ছে লুবানা আক্তার, ফাতেমা ইসলাম, সবাই আনসার করছো বি নাম্বার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, অল আর কারেক্ট, গ্রেট, মাশাআল্লাহ। ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, এবং এটা আজকে লাস্ট কোশ্চেন। তার মানে নগদান বই থেকে বিয়োগ হবে 270 টাকা, এটা হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, এবার আমরা ব্যাংক সমন্বয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। তার আগে আমি একটু লিখে দিচ্ছি, আগামী বুধবার, বুধবার তোমাদের আরেকটি ক্লাস আছে, হিসাব বিজ্ঞান ক্লাস, বুধবার আর ঠিক সন্ধ্যা 7:30 ঠিক সন্ধ্যা 7:30 হিসাব বিজ্ঞানের আরেকটা ওয়ান শট সাজেশন ক্লাস থাকবে। হিসাব বিজ্ঞান সাজেশন ক্লাস কুমিল্লা এবং রাজশাহীর জন্য। তো সবাই এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাব আজকে যারা যারা করছি ক্লাস। হ্যাঁ, তারপর হচ্ছে ওই দিন আমরা পূর্ণাঙ্গ, ওই দিন আমরা কি করবো, পূর্ণাঙ্গ 10 দিনের একটা রুটিন দিয়ে দিব। ওই দিন আমরা পূর্ণাঙ্গ 10 দিনের রুটিন দিব, ওই দিন আমরা পূর্ণাঙ্গ 10 দিনের রুটিন দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওই দিন আমরা পূর্ণাঙ্গ 10 দিনের একটা রুটিন দিয়ে দিব, বিয়োগ করতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। কতজন ক্লাস করে? হ্যাঁ, কতজন? 87। ওকে, সো আমরা এবার লাস্ট কোশ্চেনটা সলভ করব, দেখি এটা কি আনসার করতে পারো। আইবিএ তে চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট কত নাম্বার লাগবে? 90 কি এনাফ? দেখো, আইবিএ তে হচ্ছে তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, তবে এখানে হচ্ছে ইংলিশে ভালো করতে পারলেই হবে। ঠিক আছে, পরীক্ষা দাও, কত লাগবে কি লাগবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তো এবার টাকা দেওয়া আছে কি, ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে কেশিয়ারের নগদান স্থিতি, তার মানে নগদান বই অনুসারে টাকা দেওয়া আছে। কোন বই অনুসারে? নগদান বই অনুসারে। নগদান বই অনুসারে টাকা দেওয়া আছে কত? এখানে 4800। নগদান অনুসারে 4800 দেওয়া আছে, এবং ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি প্লাস। নগদান অনুসারে টাকা দেওয়া থাকলে এ মাইনাস বি প্লাস কত? 4800 টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিচ্ছে 1480। তাহলে এখানে কাজ কে করছে? একজন, বুঝার ট্রাই করো, একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিচ্ছে 1480, তাহলে কাজ কি করছে? ব্যাংক কি করছে? যোগ করছে। আর ফর্মুলা কি বলে? বি প্লাস। তাহলে আমারও কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই 1480 যোগ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান একটি 600 টাকার চেক একজনকে দিয়েছে, যা এখনো ব্যাংক উপস্থাপন করা হয়নি। এই যে অনুপস্থিত ব্যাংক উপস্থাপিত চেক মানে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি, বকেয়া চেক, অনাদায়ী চেক, অপরিশোধিত চেক, এটার ক্ষেত্রে কাজ কে করছে? কাজ কি করছে? আমানতকারী। কি করছে? বিয়োগ করছে। কেন করছে? পাওনাদারকে টাকা পরিশোধ করছে। তাহলে কাজ কে করছে? আমানতকারী। আমানতকারী যা করবে তার বিপরীত। আমানতকারী বিয়োগ করছে, তুমি কি করবা? যোগ। তাহলে এই 600 টাকা আমি কি করব? যোগ করব। তারপর সর্বশেষ ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখাইছে। ভাই, এই যে সেবা প্রদান বাবদ, এখন সেবা দেখে তুমি যদি ভাবো এটা আয়, তাহলে কিন্তু ভুল করবা। এটা কিন্তু আয় না, এটা হচ্ছে একটা ব্যয়। ব্যাংক চার্জ ধার্য করছে। ব্যাংক কি করছে? চার্জ ধার্য করছে। ব্যাংক হচ্ছে চার্জ ধার্য করছে। ঠিক আছে, ব্যাংক চার্জ ধার্য করছে। তাহলে কাজ কি করছে? ব্যাংক কি করছে? বিয়োগ করছে। তুমি কি করবা? বিয়োগ করবা। দ্যাটস ইট, করে দাও। তাহলে কত আসছে? 6580, 6580। এটা হচ্ছে ব্যাংক বই অনুসারে টাকার ব্যালেন্স। ব্যাংক বই অনুসারে টাকার ব্যালেন্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সবাইকে। আগামী বুধবার আবার দেখা হবে সবার সাথে। তোমাদের যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাবি এবং তোমাদের যদি গুচ্ছ নিয়ে গুচ্ছ রাবি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো। মাহমুদুল হাসান,
আগামী বুধবারে, এবং ওই দিন আমরা পূর্ণাঙ্গ একটা রুটিন তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে ওই রুটিন অনুসারে তোমরা রেগুলার ক্লাস করতে পারো। ঠিক আছে, নিজেরা বাসায় পড়ো, আমাদের অলরেডি হচ্ছে রাজশাহী ব্যাচে যারা ভর্তি আছে ক্লাস চলতেছে, সেখানে ক্লাস করো, আর বাকি দায়িত্ব আমরা নিব। বাসায় জাস্ট প্রিভিয়াসের কোশ্চেন প্র্যাকটিস করো, দ্যাটস ইট। আর সবাই হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিবা এবং জানাবে যে হচ্ছে এডুকেশনে রাজশাহীর জন্য, কুমিল্লার জন্য লাস্ট ক্লাস হচ্ছে। রেগুলারলি এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি কিন্তু ভালো করতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আদারওয়াইজ আমরা হচ্ছে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। ভাই রাবিতে সর্বোচ্চ কত মেরিট পর্যন্ত টানে? দেখো এটা হচ্ছে একটু টাফ বলা, কেন? কারণ হচ্ছে অলরেডি ঢাবিতে রেজাল্ট দিয়ে দিছে, তারপরে জাহাঙ্গীরনগর রেজাল্ট দিয়ে দিছে, বিউপিতে অলমোস্ট দিয়ে দিছে, ঠিক আছে, চট্টগ্রামের। তার মানে এই ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এরাও আবার রাবিতে পরীক্ষা দিবে। তো এখানে ধরো 450-এর মতো যদি সিট থাকে, তোমার অনেক সময় 700-800 পর্যন্ত চলে যায়, বা আরও বেশি যায় অনেক সময়। ঠিক আছে, তো পরীক্ষা দেওয়া আগে, তারপর ইনশাল্লাহ কত মেরিট পর্যন্ত যাবে বা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা এবং কী পরিমাণে অ্যাপ্লাই করছে এটা দেখে তখন বলা যাবে। এখন আমি জাস্ট একটু আইডিয়া করে বলতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আয়ুর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো বলবেন? হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা বলবো। আর পাশাপাশি হচ্ছে বুধবারে কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ একটা রুটিন আমি পাবলিশ করে দিব 10 দিনের। ঠিক আছে, আরও কি 900 পর্যন্ত মেরিট আসলে সিট পাওয়া যায়? সম্ভাবনা আছে, বললাম না, যেটা হচ্ছে তোমার কম্পিটিশন কোশ্চেন এটার উপর বেস করবে বা এটার উপর ডিপেন্ড করবে। তবে যেহেতু হচ্ছে রাজশাহীতে সবাই পড়ে না বলতে, যাদের ধরো ঢাবিতে হয়ে গেছে, জাহাঙ্গীরনগর হয়ে গেছে, জগন্নাথে হয়ে গেছে, বিউপিতে হয়ে গেছে, এরা তার রাজশাহীতে পড়বে না, অনেকে পরীক্ষা দিবে, তো অনেক সময় চলে যায়। হ্যাঁ, যায়, আশা রাখতে পারো। সো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ বুধবার ঠিক সন্ধ্যা 7টায় তোমাদের সাথে দেখা হবে। ওই দিন আমরা পূর্ণাঙ্গ 10 দিনের রুটিন তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, টাটা।